পেয়ালা গল্পের আসরে একটি ভিন্ন স্বাদের উপস্থাপনা, লিমিট। এই গল্পের লেখক আমার বিশিষ্ট বন্ধু সব্যসাচী মল্লিক। এই গল্পের প্রেক্ষাপট ঝাড়গ্রাম জেলা। বন্ধ ধর্মঘটের জেরে সাধারণ মানুষের জীবন যখন জেরবার, ঠিক সেই সময়ের প্রেক্ষাপটেই আজকের আমাদের এই গল্প, লিমিট। গল্পের উপস্থাপনা ও অন্যান্য চরিত্রে আপনাদের সাথে আমি সোম এবং কন্ডাক্টরের ভূমিকায় মিন্টু। গত 22-23 দিন ধরে লাগাতার বন্ধ আর খুনোখুনি চলার জেরে ডুমুরতোর নেতাজি বিদ্যাপীঠের স্যালারি বিল, ভোকেশনালের ভর্তি, ক্লাস 9-এর রেজিস্ট্রেশন আটকে পড়ে আছে। কিভাবে এগুলো ক্লিয়ার করা সম্ভব সেটা ভাবতে ভাবতেই সাত সকালে দ্রুত পায়ে বাস স্ট্যান্ডের দিকে এগোনোর সময় স্কুলের অ্যাক্টিং হেডমাস্টার সন্দীপের সঙ্গে দেখা হয়ে গেল অমৃত জানার। ভদ্রলোকের হোমিওপ্যাথি ডিসপেন্সারি আছে ঘাটশিলা, শিল্লা, বেলপাহাড়ি আর যেন কোথায় কোথায়। পালা করে সপ্তাহের বিভিন্ন দিনে সেসব জায়গায় বসে। আজ কোথায়? সন্দীপ জিজ্ঞাসা করল অমৃত বাবুকে। নুন গেরিয়ায়। আর বলবেন না, আমার পশারটাই মাটি হওয়ার জোগাড় হয়েছে। কোনো চেম্বারে 3 সপ্তাহ ধরে যেতে পারিনি। এরকম করলে রোগী থাকবে বলুন? লোকাল কত ছেলে হোমিওপ্যাথি করছে, তাদের ধরে নেবে। কথা বলতে বলতে শহরের মাঝখানে এক চেলতে শাল জঙ্গলকে রেলিং দিয়ে ঘিরে করা রবীন্দ্র কানন পেরিয়ে পৌঁছে গেল দুজনে নতুন বিহার বাস স্ট্যান্ডে। অমৃতবাবু জিজ্ঞাসা করলেন সন্দীপকে, চা খাবেন? চলুন। বাস স্ট্যান্ডের এক ধারে বাবলু লোহারের চায়ের গুমটি, তার ভিতরে তেল চিটে একটা বেঞ্চের ওপর বসে বিরাট চেহারার একজন দাড়িওয়ালা লোক চা খাচ্ছিল। অমৃতবাবু তাকে হেঁকে বললেন, কি গুইদা, আজ কি নেবেন? ভদ্রলোক স্টিলের বালা পরা বাঁ হাতটা মাথার উপরে তুলে চেহারার সঙ্গে মানানসই বাজখাই গলায় বললেন, কার্গিল কার্গিল। সন্দীপ অবাক হয়ে অমৃতবাবুকে জিজ্ঞাসা করল, সেটা আবার কি? অমৃতবাবু গলা খাদে নামিয়ে বললেন, বাস, ওই কার্গিল বাসটা। কার্গিল আছে, ভূতনাথ আছে। সেনেদের গ্যারেজ চেনেন তো? 5 মাথার মোড়ে স্টুডিও শিবানীর পাশে তো। হ্যাঁ হ্যাঁ। ওই গুঁই হলো ওদের সব থেকে পুরনো ড্রাইভার। কথাটা অমৃতবাবু পুরো শেষ করার আগেই ড্রাইভার গুঁই মশাই নিজেই চা শেষ করে দোকান থেকে বেরিয়ে এসে বললেন, গাড়ি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি, বেশি দেরি করবেন না, যা ভিড় আজকে। অমৃতবাবু বললেন, ভিড় হবে না? কাল থেকে তো শুনছি আবার বন্ধ, অবরোধ। তার জন্যই যার যেখানে যত কাজ আছে সব একদিনেই মিটিয়ে নিতে চলে এসেছে। কথাটা শুনেই গুঁই অবাক হয়ে গেলেন। অবরোধ বলে চোখ থেকে স্টিল ফ্রেমের চশমাটা নামিয়ে সেটা পরনের ঢোলা পাঞ্জাবির প্রান্ত দিয়ে মুছতে মুছতে চিন্তিত ভাবে বললেন, আজ যটা পারা যায় ট্রিপ দিয়ে নিতে হবে। সীমান্ত বাংলার মহকুমা সদর মহুলি মারুপ শহরটা 60 কিলোমিটার দূরের জেলা সদরের সঙ্গে একটা সরু ন্যারো গেজের লাইন আর পাশাপাশি চলা রাজ্য সড়ক দিয়ে যুক্ত। এর মধ্যে রেল লাইনটা ইদানিংকালের লাগাতার বন্ধ অবরোধের আওতা মুক্ত বলে লোকজন যাতায়াতের ক্ষেত্রে বাসের থেকে বেশি ভরসা করেছিল ট্রেনটার উপরই। কিন্তু সেই কবে সাহেবী আমলে কেনা ইঞ্জিনের দৌলতে মাঝে মাঝে ট্রেন চালানোই যায় না। এ নিয়ে সবাই দীর্ঘদিন ধরে সরব হলেও এই এলাকার অন্যান্য সব কিছুর মতোই যাতায়াত ব্যবস্থারও কোনো উন্নতি হয়নি। সন্দীপ বাসে উঠেই মাঝখানের একটা 2 সিটারে বসেছিল। ওখানে বসেই ও হঠাৎ দেখলো লোক নেমে যাচ্ছে, অথচ 2 মিনিট আগেই এত লিমিট ছাড়া ভিড় হয়েছিল যে পা রাখা যাচ্ছিল। আসলে হঠাৎ শোনা গেছে
কয়েকদিন বন্ধ থাকার পর ইঞ্জিনের গন্ডগোল সারিয়ে আজ ট্রেন চলছে। মুহূর্তের মধ্যে সন্দীপ দেখল বাসটা প্রায় ফাঁকা হয়ে গেল। যাদের তাড়াতাড়ি যাওয়ার আছে আর সদরে কাজ আছে তারা সবাই দৌড়লো ট্রেন ধর। সন্দীপের বাসে গেলেই সুবিধে, সেজন্যই আজ ট্রেন চলতে শুনেও সন্দীপ বসেই রইল। অমৃতবাবুও গেলেন, ওর গন্তব্যস্থল নুননুনগেরিয়া। ট্রেন যায়, বাস ফাঁকা হয়ে যেতে সন্দীপ বসে বসে ওর স্কুল নিয়ে ভাবার চেষ্টা করছিল। এমন সময় অমৃতবাবু পাশের সিটে চলে এসে কোনই খোঁচানি দিয়ে সন্দীপকে বললেন, ও মাস্টারমশাই, শুনছেন কি বলছে? অন্য মনস্ক সন্দীপ হঠাৎ খোঁচা খেয়ে অবাক হয়ে বলল, কে কি বলছে? অমৃতবাবু অসহিষ্ণু হয়ে বললেন, আরে ওই কন্ডাক্টর কি বলছে শুনুন না। সন্দীপের এতক্ষণে বোধগম্য হলো পুরো ব্যাপার। কান পেতে শুনল, জায়গায় জায়গায় থেমে লোক তুলতে তুলতে ক্লিনার কন্ডাক্টর তারস্বরে চেঁচাচ্ছে, বলছে চলে আসুন, ট্রেনের আগে সদরে পৌঁছে দেব। চলে আসুন, ট্রেনের আগে সদরে পৌঁছাই দিব। সন্দীপ ঘড়ি দেখল, 8:51। এখনো শহর ছাড়েনি। লোকাল ট্রেনটা প্রায় 2 ঘন্টায় সদরে পৌঁছে, তারও আগে বাস চলে যাবে। খুব বিশ্বাসযোগ্য নয় কথা, কারণ ট্রেনের অভাবে বহুদিন সন্দীপ বাসে সদরে গেছে, কোনো দিনই 2.5-3 ঘন্টার আগে পৌঁছায়। অমৃতবাবু ওর সঙ্গে একমত হলেন, বললেন, যাকে আমরা তো আর শেষ পর্যন্ত যাব না, যারা বিশ্বাস করে যাবে তারা মরবে। সন্দীপ হাসল। অমৃতবাবু কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলেন, আরে রঘু, তোদের ভূতের মুখে রাম নাম কেন? অন্যদিন তো গালাগাল না খেলে নড়িস না। রঘু ব্যাগ ঝাঁকিয়ে খুচরো বার করতে করতে হেসে বলল, দাদার কি সদরে ডাক্তারি আজ? না না, নুননুনগেরিয়ায় নেমে যাবে। কিন্তু কথাটা বললি না যে? কি বলবো দাদা? রঘু হঠাৎ ব্যাগ ছেড়ে দুহাত পিছনের দুটো সিটের উপর রেখে সন্দীপ আর অমৃতবাবুর দিকে ঝুঁকে গোপন কথা বলছে এমন ভঙ্গিমায় এদিক ওদিক দেখে গলা নাবিয়ে বলল, ট্রেনটা হঠাৎ করে চালিয়ে দিয়েই তো মুশকিলে ফেলে দিয়েছে। প্রথমেই তো অর্ধেক প্যাসেঞ্জার খেয়ে দিল, এরপর সারাক্ষণ পাশাপাশি যাবে, তাতে যে আগে যেতে পারবে তাকেই লোক উঠবে, আর লাভও তাই হবে। এর মধ্যে আবার দাদা, আজকে বাস বার করার সময় মালিক বলে দিয়েছে এতদিন বন্ধ ছিল, বসিয়ে খাওয়াইছে, কিন্তু আর পারবে না। আজকে যা লাভ হবে অবরোধের মধ্যে সেই দিয়েই আমাদের টানতে হবে। এবার বলুন দাদা, আজকে আমরা আগে না যেতে পারলে কাল থেকে আমাদের চলবে? সব প্যাসেঞ্জার ট্রেন খেয়ে দেবে। তাছাড়া যত আগে যেতে পারবো তত তাড়াতাড়ি ফিরতেও পারবো, তাহলে ট্রিপও বেশি হবে। কিন্তু ট্রেনের আগে তোরা কোনোদিন গেছিস? আজ যাবো দাদা, যেতে আমাদের হবে। এ তো জিদাজিদির ব্যাপার হয়ে গেল রে। জেদ না করলে কাল থেকে বউ বাচ্চার মুখে কিছু দেওয়ার থাকবে না। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু দেখিস বাবা, জেদ করতে গিয়ে যেন অ্যাক্সিডেন্ট করে ফেলিস না। অভ্যেস নেই তো? আরে না না, ও কয়লার ইঞ্জিনে আর কত জোর টানবে। আরে হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। সামনের দরজা থেকে ক্লিনারের হাঁকারি শুনে কন্ডাক্টর অমৃতবাবুর সঙ্গে বকবকানি বন্ধ করে আসছি বলে সরে গেল সন্দীপদের সিটের সামনে থেকে।
রঘু চলে যাওয়ার পর খানিকক্ষণ পর্যন্ত অমৃতবাবু চুপচাপ থেকে চিন্তিত মুখে বললেন, আমরা সবাই কিরকম মরিয়া হয়ে গেছি, তাই না? দোষটা কিন্তু আমাদের নয়। যে সুরে কথাটা বললেন অমৃতবাবু সন্দীপের কানে গিয়ে খট করে বাজল। সত্যি তো, এই শাল মৌলের দেশে এখন কাজ করে পয়সা পাওয়ার সুযোগ বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৭ দিনই বন্ধ। অথচ যে জন্যে বন্ধ, এই অঞ্চলের বেহাল অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ, সে প্রয়োজন কিন্তু মিটে গেছে। মহুলি মারুফ খবরের কাগজে হেডিং হওয়া আরম্ভ হয়েছে অনেক দিন। এতেই প্রমাণিত হয় যে কোনো জিনিসই লিমিট ছাড়িয়ে গেলে হিতে বিপরীত হয়। কথাটা ভেবে সন্দীপের একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। হতাশাটা ভোলার জন্যে জানলার দিকে বাইরে তাকালো ও। বাস তখন মৌলমনির জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে। শাল গাছের গুঁড়িগুলো এই জঙ্গলে একেবারে পেন্সিলের মতো সোজা। অমৃতবাবু সেদিকে দেখিয়ে সন্দীপকে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই তার দিকের জানালার ফ্রেমে হুস হাস ফোঁস ফাঁস শব্দে জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় এসে হাজির হলো ট্রেন। সঙ্গে সঙ্গে সকলে রঘু আর তার দলবলের উদ্দেশ্যে সমস্বরে বলে উঠল, যারা দাঁড়িয়ে ছিল তারা চেঁচাতে লাগলো, কন্ডাক্টর রঘুকে দেখা গেল গেট থেকে ছিটকে ড্রাইভারের কেবিনে চলে গেল। তারপরে এই সামনের গেটের ক্লিনার হেঁকে যাত্রীদের বলল, বাসটার স্পিড ক্রমশ বাড়ছে। উল্টো দিক থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে, পাশ দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে এক একটা উল্কা পেরিয়ে যাচ্ছে। রেল লাইনটা ইতিমধ্যে একটু দূরে সরে গেছে রাস্তা থেকে। তাতে ঠিক বোঝা যাচ্ছে না ট্রেনটা কতটা সামনে না পিছনে আছে। সামনে একটা সোনাঝুরি প্লান্টেশন আসছে দেখা যাচ্ছে। ট্রেন লাইনটা অনেকটা বাঁক খেয়ে জঙ্গলটার পেটের মধ্যে ঢুকে গেছে। সন্দীপ ভাবল, তার আগেই কি লোকালটাকে বিট করা যাবে? কথাটা ভাবতে ভাবতেই কার্গিল ট্রেনটাকে পিছনে ফেলে বনের মধ্যে ঢুকে পড়ল। সদ্য বর্ষা শেষ হয়েছে। জঙ্গলের মাটি পুরো আগাছায় ভর্তি, ফলে সোনাঝুরিগুলোকে ফাঁক ফাঁক করে বসানো হলেও তাদের মধ্যে দিয়ে দৃষ্টি চলছে না। শেষ যেটা দেখা গিয়েছিল, ট্রেনটা প্রচুর ধোঁয়া ছাড়ছে, তার মানে স্পিড বাড়াচ্ছে। তারপর কি হলো? কার্গিল কি ছাপিয়ে গেল? উত্তর পাওয়ার জন্য সন্দীপ ভাবল, জঙ্গলটা শেষ না হওয়া পর্যন্ত হাপিত্তেশ করে বসে থাকতে পারে। কিন্তু সেটুকুর জন্য হঠাৎ করে এখন আর ওর তর সইছিল না। পাশে বসে অমৃতবাবু দেখলো মটাস মটাস করে আঙুল মটকাচ্ছে। ওর চেনা কদম কাননের গোপালবাবুকে দেখলো নিচু হয়ে বনের ফাঁক দিয়ে ট্রেনটাকে দেখা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। তার পাশের লোকটি গম্ভীর মুখে একটা বিড়ি ধরিয়ে ফেলেছে, আর তার সামনের সিটের ভদ্রলোক চোখ বুজে হাত জোর করে খালি মা মা করে চলেছে। তার মানে সন্দীপ ভাবল, প্রতিদ্বন্দ্বিতার নেশায় সবাই ওর মতো করেই হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছে। কারো মুখে কোনো কথা নেই। বাসের মধ্যে পুরো পিন ড্রপ সাইলেন্ট। সকলেই উন্মুক্ত হয়ে অপেক্ষা করছে কখন জঙ্গলটা শেষ হবে। উল্টো দিক থেকে একটা ট্রাক আসছে দেখা গেল। সেটা পাশ দিয়ে প্রায় উড়ে বেরিয়ে যাওয়ার পরেই সন্দীপ লক্ষ্য করলো জঙ্গলটা ফাঁকা হয়ে আসছে।
আর কয়েক মুহূর্ত, তারপরেই একটা সমবেত জয়োল্লাসের গর্জন উঠল কার্গিলের ভেতর থেকে। ট্রেনটাকে অন্তত 100 মিটারে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই জয়োল্লাস বেশিক্ষণ স্থায়ী নয়। কারণ রেল লাইনটা বাঁক খেয়ে আবার রাস্তা যত কাছাকাছি আসতে আরম্ভ করলো, ততই বোঝা গেল পার্থক্যটা কত বেশি। আজ দূর থেকে বাঁকের মুখে ওরকম মনে হচ্ছে। ব্যাপারটা বোঝা মাত্র বাসের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। অমৃতবাবু চেঁচিয়ে উঠলেন, রঘু, টিকিটের পয়সা আমি ডবল করে দেব। চল তুই, চল চল। সামনের দিক থেকে কি একটা চেঁচিয়ে দিল, সদরে নেবে সব থেকে ভালো হোটেলে খাইয়ে দেবো দাদা, মারতেই হবে। এদিক ওদিক থেকে আরো নানা রকমের মন্তব্য ভেসে আসে। চল রঘু, চল রঘু, আজকে যেতে হবে। রঘু চল, রঘু, রঘু, আজকে ট্রেনটাকে আমাদেরকে এভাবেই সকলেরই মধ্যা কথা এ রেসে জিততেই হবে। যারা বিন্দুমাত্র উত্তেজনা সহ্য করতে পারেন না, তারা পর্যন্ত ব্যাপারটায় নিতে গেছে। আর বাকিদের তো কথাই নেই। আসলে মহুলি মারুপের প্রত্যেক দিন বাধ্য হয়ে জীবন যুদ্ধে হেরে থেকে মরিয়া হয়ে গেছে অন্তত এই যুদ্ধটায় জেতার জন্য। সামনের গেটের ক্লিনার তো প্রায় রড ধরে বাইরে ঝুলে পড়েছে। পাগলের মতো বাঁশের গায়ে চাটি মারতে মারতে চিৎকার করে চলেছে, সরে যাও, হাট যাও, হাট যাও, যাও, সরে যাও, হাট যাও, হাট যাও। জঙ্গল পিছনে ফেলে আসার পর থেকে 2-4টে করে লোককে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে সাইকেল বাইক নিয়ে যাতায়াত করছে। তাদের সতর্ক করে দিতেই ক্লিনার চেঁচাচ্ছে। ডান দিকে ট্রেনটাকে দেখা যাচ্ছে প্রায় সামনে সামনে চলছে। সামনে আরো একটা জঙ্গল দেখা যাচ্ছে, ক্রমশ এগিয়ে আসছে। প্রতিদ্বন্দ্বী এর আড়ালে চলে গেলে স্পিড তোলার টেম্পোটা নষ্ট হয়ে যাবে মনে করে অ্যাক্সিলেটরে পাটা আরো ডুবিয়ে দিলেন ড্রাইভার গুণমশাই। ফলে বাসটা একটা হ্যাঁচকা টান মেরে দিক বিদিক শূন্য হয়ে ছুটতে লাগলো। আচমকা কি হলো ব্যাপারটা দেখার জন্য সন্দীপ সিট ছেড়ে উঠে দাঁড়ালো। আর তখনই সামনের কাঁচের মধ্যে দিয়ে ওর চোখে পড়ল একটু দূরে রাস্তাটা হঠাৎ ডান দিকে বেঁকে গেছে। কিন্তু বাসটা সেদিকে না গিয়ে উল্কা বেগে সোজা ধেয়ে চলেছে বাঁকের মুখে দাঁড়িয়ে থাকা কতগুলো গাছের গুঁড়ির দিকে। সন্দীপ বুঝল কার্গিল তার লিমিট পেরিয়ে গেল। এক পেয়ালা গল্পের আসরে এই ধরনের আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না।